আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ইংরেজি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইংরেজি ক্লাসের টপিকের উপরে ক্লাসগুলো হবে। আমি এই ক্লাসগুলো সাজিয়েছি হচ্ছে গ্রামারের উপরে। দেখি আমাদের সাথে আজকে কে কে জয়েন হচ্ছে। তো আমরা হ্যাঁ দেখতেছি আমাদের সাথে জয়েন করতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্লাসটা অনেক অসাধারণভাবে সুন্দরভাবে ডেকোরেট করেছি। ইনশাল্লাহ ক্লাসটা অনেক ভালো হবে। তোমরা সবাই ইনশাল্লাহ এনজয় করবে। তো আমাদের সাথে যে যেখান থেকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা তোমরা যে যেখান থেকে আমাদের সাথে এই লাইভটা দেখছো, সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে কে কোথা থেকে লাইভটা দেখছো। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই একটু, আমি 5 মিনিট সময় নিচ্ছি, যে যে যেখান থেকে আসছো একটু কমেন্ট করে জানাবে কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছো। প্লিজ সবাই একটু শেয়ার করে দাও ভিডিওটা, যাতে অন্য সবাই একটু দেখতে পারে প্লিজ। আচ্ছা, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও। যদি একটু 50 ওভার হয়ে যায় তাহলেই ক্লাস শুরু করে দেব। 50 ওভার হয়ে গেলেই ক্লাসটা শুরু করে দেব। সবাই একটু প্লিজ, মাই ডিয়ার, প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও। আমরা জানি হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং, মাই ডিয়ার। সবাই ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে তোমার একজন বন্ধু বান্ধব তোমার মাধ্যমে এই ভিডিওটা দেখতে পারবে। তো সবাই হচ্ছে কমেন্ট করতেছে জি ওয়ালাইকুম আসসালাম, যারা সবাইকে সালাম দিতেছে। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে। বোর্ডের লেখা তো উল্টো দেখাচ্ছে। আচ্ছা ভাইয়া, বরিশাল থেকে রাকিব মাহমুদ, বরিশাল থেকে আমার প্রিয় ভাই। জি, বরিশাল থেকে ধন্যবাদ। ঢাকা থেকে। আচ্ছা, লেখা কি উল্টা দেখাচ্ছে কিনা? লেখাটা কি, বোর্ডের লেখা কি উল্টা দেখাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে। মানে বোর্ডের লেখাটা যদি দেখা যায় স্পষ্ট তাহলে একটু বলবে। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও। যদি তাড়াতাড়ি 50 জন হয়ে যায় তাহলে ক্লাসটা শুরু করে দিতে পারি ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটা শুরু করার জন্য সবাইকে একটু শেয়ার করে দাও সবাই। আচ্ছা, লেখা উল্টা দেখায় না? আচ্ছা, সমস্যা নাই, ক্যামেরা ঘুরিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু ক্লাসে আসুক, সমস্যা নেই। ফরিদা ইয়াসমিন, জি আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট, আমার সাথে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারদিন, এস এম ফারদিন কিবরিয়া, আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। এই প্রিয় স্টুডেন্টদের একজন আমার সাথে যুক্ত হয়েছে। লেখা উল্টা, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। একটু পরেই, 2 মিনিট পরেই ক্লাসটা শুরু করে দিচ্ছি, তো সমস্যা নাই, ক্যামেরা আমি ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাকে আর দেখা যাবে না, আমি বোর্ড দেখাবো, ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, তো সবাই বলবা যে ঠিক আছে কিনা। আচ্ছা। আচ্ছা, এবারে লেখাটা ক্লিয়ার কিনা সবাই একটু বলবে, যে লেখা প্রবলেম থাকলে বলবা। ওকে। আচ্ছা, আমাকে আমাকে দেখতে হবে না, আমি কমেন্ট পড়তেছি, এজন্য আমাকে শুধু শোনো তাহলে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি বোর্ডের সামনে যাচ্ছি। নরসিংদী থেকে যারা যেখান থেকে দেখছো, জি স্যার লেখা উল্টা। আচ্ছা, সবাই একটু, জি 49 জন হয়ে গেছে। অ্যাজ মাই কমিটমেন্ট নাও আই ক্যান স্টার্ট মাই ক্লাস। সো প্লিজ, শেয়ারিং ইজ কেয়ারিং, মাই ডিয়ার। সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেবে ইনশাল্লাহ। ওকে, বর্ষা সরকার লিখেছে জি ভাইয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তো আজকে আমাদের শুধুই মাত্র পড়াশোনা হবে, শুধু পড়াশোনা। তো সবাই কোঅপারেট করলে ইনশাল্লাহ। আমি হচ্ছে ক্লাসটা একটু জুম করেন। জি স্যার, ঠিক আছে, জুম করতে হবে না, তুমি জুম করে নেন। ক্লাসটা এভাবেই থাকুক, এখন মনে হয় সমস্যা নাই। যে জি ভাইয়া ক্লিয়ার, ওকে, ঠিক আছে স্যার, সব একদম ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ এস এম ফারদিন কিবিয়া। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যেহেতু অ্যাজ মাই কমিটমেন্ট নাও আই ক্যান স্টার্ট মাই ক্লাস। ওকে, সবাই হচ্ছে, আমি ক্লাসে বোর্ডের পড়ানোর পরে আবার এদিকে এসে কমেন্টগুলো দেখবো, এবং সবাই হচ্ছে কমেন্ট করে জানাবে যে কি অ্যান্সার হয়। আচ্ছা, তাহলে বোর্ডের লেখা যদি বোঝা যায়, ক্লিয়ার এখন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি ভাই। এখন হচ্ছে ক্লাসটা শুরু করি। আর সবাই হচ্ছে উপরের কোশ্চেন একটা লিখে রেখেছি, যেহেতু একটু সময় নষ্ট হতে পারে সেই জন্য আমি আগেই ক্লাসটা প্রথমে একটা কোশ্চেন লিখে রেখেছি, সেটা একটু দেখো।
তো আজকের ক্লাসে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে আমি সিলেক্ট করেছি কতগুলো টপিক, যে টপিকগুলো থেকে সাধারণত প্রতি বছর ইউনিভার্সিটি এডমিশন টেস্টে প্রতি বছর এগুলো থেকে কোশ্চেন আসে। এর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন, কারেকশন, তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আরো কিছু টপিক আছে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এবং এগুলো থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন থাকেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রতি বছর একটা কমপক্ষে দুইটাও থাকতে পারে, দুইটা তিনটা করেও থাকে। তো আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরেই মূলত ক্লাসটা নেওয়ার কথা ছিল, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরেই ক্লাসটা নিব, কিন্তু আমি দেখলাম যে শুধুমাত্রই যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরেই ক্লাসটা নেই তাহলে ক্লাসটা অনেক বোরিং হয়ে যাবে। তাহলে এই জন্য আমি ক্লাসটা ডেকোরেশন করেছি অনেক সুন্দরভাবে। ইনশাআল্লাহ তোমরা সবাই উপভোগ করবা ক্লাসটা, কারণ ক্লাসটার মধ্যে অনেক কিছু শেখার থাকবে ইনশাআল্লাহ। তো যেহেতু তাহলে প্রথম এখানে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আমি লিখে রেখেছি, এখানে আমি শুধু বলে দিচ্ছি যে এখানে কি বলা হয়েছে। এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে এভাবে, যে এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে হি সেড টু মি হোয়াই ডিড ইউ কাম হিয়ার। যে এটা হচ্ছে একটা ন্যারেশন, এখানে আছে হচ্ছে এটা ডাইরেক্ট ন্যারেশনে। তো ডাইরেক্ট ন্যারেশনে থাকার একটা কোশ্চেন দেয়া আছে, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা আসছিল, এবং আমি এখন যে কোশ্চেনগুলো সলভ করে দেব এগুলো প্রতিটা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসছিল। আচ্ছা, তাহলে এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা এখানে ডাইরেক্ট ন্যারেশনে আছে। এখন এখানে বলা ছিল চারটা অপশন ছিল যে এটাকে ইনডিরেক্টে পরিবর্তন করলে কি হবে। তাহলে এখানে কোশ্চেনটা ছিল এরকম ভাবে যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল যে হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এখন এখানে চারটা অপশন দেওয়া আছে, এটাকে যদি ডাইরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করা হয় তাহলে এখানে অ্যানসার কোনটা হবে সবাই একটু কমেন্ট বক্সে সবাই জানিয়ে দেবে। এখানে শুধু জাস্ট কমেন্ট করে লিখবে যে এ না বি না সি। এখানে সম্পূর্ণ বোর্ডে লেখা দেখা যাচ্ছে। তারপরে আমি বলে দিতেছি যে হি আস্কড মি হোয়াই আই ওয়েন্ট দেয়ার। বি নম্বরে ছিল হচ্ছে হি আস্কড মি ইফ আই হ্যাড গন দেয়ার। আর সি নম্বর হচ্ছে হি আস্কড মি হোয়াই আই হ্যাড কাম হিয়ার। এন্ড ডি নম্বর হচ্ছে হি আস্কড মি হোয়াই আই হ্যাড গন দেয়ার। জাস্ট আমি হচ্ছে 1 মিনিট পরেই কারেকশনটা দিচ্ছি, সবাই হচ্ছে জাস্ট 1 মিনিটে এ বি সি ডি অ্যানসারটা একটু করে ফেলবে প্লিজ। আচ্ছা, জি মাহজাবিন রহমান মিম প্রিয় বোন আমার সাথে যুক্ত হয়েছে, সে বলেছিল ইনশাআল্লাহ আজকের ক্লাসটা চেষ্টা করব, তুমি ক্লাস শেষে ফিডব্যাক জানাবা যে আজকের ক্লাসটা থেকে তুমি উপকৃত হচ্ছ কিনা। আচ্ছা, সবাই কমেন্ট করে জানাচ্ছে ডি নাম্বার। ওকে, ডি বি অনেকে জানিয়ে দিয়েছে। ওকে, মাঝে মাঝে চলে যায়, জি একটু কষ্ট হতে পারে, কারণ হচ্ছে ফোকাস লেন্সটা ঠিক করা নেই, তারপরে আমি মাঝে মধ্যে গেলে এরকম হতে পারে, একটু কষ্ট করে সবাই দেখবে প্লিজ। আচ্ছা, তাহলে এবার আমি হচ্ছে এবার অ্যানসারে চলে যাই, দেখি যে কোনটা কোনটা ভুল আছে। আচ্ছা, আর কোনটা সঠিক হতে পারে এবার দেখি। এখানে আমরা দেখতেছি হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে এই পাশে রিপোর্টিং যে ভার্বটা থাকে এই রিপোর্টিং ভার্বটা আমরা পরিবর্তন করে লিখি হচ্ছে আস্কড লিখি, আস্ক অথবা লিখি হচ্ছে আস্কড, আস্ক অথবা আস্কড লিখি। যদি প্রেজেন্ট হয় তাহলে আস্ক লিখি, যদি পাস্ট হয় তাহলে আস্কড লিখি। যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে সেড, তাহলে এখানে হবে হচ্ছে আস্কড। এটা আমরা বুঝলাম। আর আমি শুধু একটা কোশ্চেনই সলভ করাবো না, এইটা রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সেগুলোও সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে প্রতিটা আস্কড দেয়া আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে দেখি আমি যে এখন আমাদের ভুল কোনটা থাকতে পারে। এখন এখানে এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি যদি WH শব্দগুলো থাকে, মানে কোনো কোশ্চেন ওয়ার্ড যদি থাকে, WH শব্দ থাকলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ওই WH ওয়ার্ডটাই বসবে, যদি না থাকে তখন ইফ বসাবা। তার মানে এই যে বি নম্বর কোশ্চেনে বি নম্বরে এই যে অ্যানসারটা দেওয়া আছে এইখানে ইফ আছে, তার মানে এই যে ইফ থাকার কারণে এটা আমরা বুঝতে পারলাম যে এখানে WH ওয়ার্ডটা ছিল, এখানে ইফ আছে, তার মানে এটা ভুল, বি নম্বরটা ভুল আছে। আর বাকি কিছু পড়ার দরকার নেই, একটা ভুল সেন্টেন্সে একটা ভুল থাকলে ওটা ভুল, পরেরটা আরো ভুল থাকলে থাকতে পারে, তাহলে এটা ঠিক আছে। এখন আমরা দেখলাম যে এটা ভুল আছে। এবার আরেকটা জিনিস দেখাই,
কিছু নৈকট্যবোধক শব্দ আছে যেগুলোর পরিবর্তন হয়, ন্যারেশনে কিছু নৈকট্যবোধক শব্দ থাকে সেগুলোর পরিবর্তন হয়, যেমন হেয়ার থাকলে দেয়ার হয়। এখন এই সি নম্বর অপশনে যদি দেখি এই হেয়ার এখানে ছিল হেয়ার, তাহলে হেয়ার থাকলে হবে কি দেয়ার হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, তার মানে এখানে হেয়ার আছে, তাইলে এই অপশনটা ভুল, সি নম্বর অপশনটা ভুল গেল এই দুইটা। তাইলে যদি আমাদের বি আর সি হচ্ছে ভুল যায়, এখন আমাদের দেখতে হবে যে এ নম্বর আর ডি নম্বরের মধ্যে। এখন এখানে এই যে টেন্সটা ছিল এখানে ডু ডাজ ডিড আছে এবং এই পাশে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু ডাজ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। উপরের এই টেন্সটা ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয়, এই পাশে যদি ভার্বটা এই পাশের টেন্সটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই পাশের টেন্সের পরিবর্তন হয়, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ওটা পরিবর্তন হইয়া পাস্ট পারফেক্ট হয়, তাহলে ওটা পাস্ট পারফেক্ট হয়। এখন যদি তাহলে পাস্ট পারফেক্ট হয় তাহলে আমাদের দেখতে হবে যে এই পাশে আই ওয়েন্ট দেয়ার, তার মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যে এটা নাই, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে কি হবে সাবজেক্টের পরে হ্যাড তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটাও ভুল, এটাও ভুল আছে, তাহলে এটা হচ্ছে এ নম্বরটাও ভুল আছে। এখন ডি নম্বরটা এটা তুমি বুঝলেও এটা অ্যানসার, তুমি না বুঝলেও এটা অ্যানসার। এখন এটা একদম সঠিক কিনা সেটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা একদম ঠিক আছে কিনা। এখন এখানে দেখো যে এই ইনভার্টেড কমার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ডটা ছিল, এখানে আমরা ডব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করছি। এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী আমাদের পাস্ট টেন্স হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট পারফেক্ট হবে, এখানে ইউজ সেকেন্ড পারসন, তাহলে পরিবর্তন হবে অবজেক্টের সাথে, মি থেকে হয়ে গেছে আই। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে হ্যাড, তারপর মূল ভার্ব ছিল এখানে ছিল কাম। এখন আরেকটা বিষয় হচ্ছে যদি কাম থাকে, ডিরেক্ট নারেশনে কাম থাকে, তাহলে ইনডিরেক্টে সেটা পরিবর্তন হবে হচ্ছে গো, সেটা পরিবর্তন হবে গো। তাইলে যখন গো হবে তাইলে গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, জি ও এন ই গন, তাইলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাইলে কাম থাকলে হয় গো, আর গো থেকে গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, এইজন্য এখানে হবে গন। বাকি উপরে সবগুলো ভুল, আর এরপরে শেষেরটা অর্থাৎ ডি নম্বরটা হচ্ছে সঠিক। যদি এটা সবাই বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করে জানাবে যে এটা সবাই বুঝতে পারছে কিনা। তাহলে এখানে অ্যানসারটা হবে হচ্ছে ডি নম্বর, ডি নম্বরটা হচ্ছে সঠিক। আর কেন সঠিক যদি সবাই বুঝতে পারো তাহলে একটু বলবা প্লিজ। আচ্ছা, লেখা মাঝে মাঝে আনক্লিয়ার হচ্ছে ভাইয়া, সমস্যা নাই, আমি তো বলে দিতেছি লেখাগুলো যদি না বুঝতে পারো সমস্যা নাই, আমি তো বলে দিতেছি, সেগুলো একটু বুঝতে পারলেই হবে। আচ্ছা, সবাই যদি এটা বুঝতে পারো জাস্ট শুধু ইয়েসটা লিখে দাও, একজনে যে কেউ একজন হচ্ছে ইয়েস লিখে দাও, এটা যদি বুঝতে পারো তাহলে পরেরটা। আচ্ছা বুঝতেছি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ইয়েস ভাই, ইটস ভেরি ইজি, ওকে। আচ্ছা তাহলে এটা আমি মুছে দিলাম, তার পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কারণ সব তো আসলে সব সুযোগ সুবিধা একসাথে পাওয়া যায় না, তারপরেও যদি ক্যামেরা খোলা থাকে একটু সবাই একটু কষ্ট করে দেখার বোঝার চেষ্টা করো। আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটা আমি লিখতেছি।
আচ্ছা, তাহলে এখানে এই যে উপরের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা বলা আছে যে হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। সাধারণত প্রশ্ন এভাবেও আসতে পারে, তোমাকে বলতে পারে যে কোনটা সঠিক, অথবা তোমাকে বলতে পারে যে কোনটা ভুল আছে, সেটাও তোমাকে খুঁজে বের করতে বলতে পারে। তো এখানে চারটা অপশন দেওয়া আছে। প্রথম অপশনে ছিল এরকম যে আই নিড অ্যান অ্যাপেল, পরেরটা হচ্ছে আই নিড সাম অ্যাপেলস, পরেরটা হচ্ছে সি নম্বর আই নিড অ্যাপেল, আর ডি নম্বর হচ্ছে আই নিড দ্য অ্যাপেল। এখন এর মধ্যে তোমার কাছে কোনটা ভুল মনে হয়? সবাই একটু কমেন্ট করে জানাবে যে এখানে কোনটা ভুল মনে হয়, এখানে কোনটা ভুল হতে পারে। আচ্ছা, যদি কেউ ক্লাসটা যদি দেখতে থাকো আর যদি বুঝতে থাকো যে কোনটা ভুল মনে হয়, যদি তোমার কাছে অ্যান্সার ভুল হলেও সমস্যা নাই, তুমি একটা বলে দাও এখান থেকে কোনটা অ্যান্সার হতে পারে, যে এখান থেকে ভুল আছে কোনটা, চারটা অপশনের মধ্যে ভুল কোনটা, কেউ একটু কমেন্ট করে জানাবে। সি নম্বর। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই কমেন্ট করতেছে। তাহলে ওকে, সবারটাই সঠিক হয়েছে। এখানে ভুল আছে হচ্ছে এই সি নম্বরটা ভুল আছে, সি নম্বরটা ভুল আছে। আচ্ছা, যারা পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশন। তো বাকি যারা এখনো বুঝতে পারো না যে এর মধ্যে কোনটা ভুল আছে, তাদের জন্য শুধু আমি নিয়মটা বলে রাখি যে এখানে এই যে অ্যাপেল শব্দটা, এই যে অ্যাপেলটা, এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ এই যে অ্যাপেল শব্দটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে যদি আমরা নিয়মটা হচ্ছে এরকম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনগুলো যদি আমরা দেখি, সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, সিঙ্গুলার কি এক বচন, কাউন্টেবল কি যেটা গণনা করা যায়। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেই নাউনটা গণনা করা যায়, অর্থাৎ যেই নাউনটা গণনা করা যায় সেই নাউনগুলা তুমি কখনো সেন্টেন্সে একা ব্যবহার করতে পারবা না। এই নাউনগুলো কখনো সেন্টেন্সে একা বসে না, অর্থাৎ তোমাকে যদি এগুলোকে বসাতে হয় এদের পূর্বে একটা ডিটারমিনার বসাতে হবে, এখন ডিটারমিনারের মধ্যে আর্টিকেল আছে, তাহলে প্রথম যেটা এ নম্বরে ছিল এখানে আর্টিকেল আছে, তাহলে আই নিড অ্যান অ্যাপেল, এটা সঠিক, কারণ এখানে এটার পূর্বে ডিটারমিনার আছে। পরেরটা এখানে সাম ডিটারমিনার অ্যাপেলস হয়েছে, এটা ঠিক আছে। আবার ডি নম্বরটা যে আই নিড দ্য অ্যাপেল, তাহলে এখানে যে আই নিড দ্য অ্যাপেল এটা হচ্ছে ঠিক আছে, কারণ এখানে ডিটারমিনার ব্যবহার করা হয়েছে। তাইলে রুলসটা হচ্ছে এরকম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয় তাহলে তোমাকে সেগুলোকে কখনো তুমি একা ব্যবহার করতে পারবে না। তোমাকে কিভাবে ব্যবহার করতে হবে? হয় তোমাকে সেগুলোর পূর্বে একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে, অথবা তোমার নাউনটাকে প্লুরাল করে ব্যবহার করতে হবে। তাহলে এবার আমি যদি তোমাদেরকে একটু বলি, যে আমি আম পছন্দ করি, এখন এটাকে যদি এভাবে বলে তাহলে এখানে কি লিখবো? আই লাইক ম্যাঙ্গো or mangoes or I like a mango। এখন আমি এখানে কোনটা লিখবো? এটা হচ্ছে ধরো আমি দিয়ে দিলাম এ, এটা দিয়ে দিলাম বি, আর শেষে এ ম্যাঙ্গো এটা দিয়ে দিলাম সি। এখন এর মধ্যে আই লাইক ম্যাঙ্গো অথবা ম্যাঙ্গোস অথবা এ ম্যাঙ্গো, এখন এর মধ্যে ভুল আছে কোনটা? এ নম্বর, বি নম্বর না সি নম্বর? সবাই একটু কমেন্ট করে বলবে, তারপরে আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, সবাই একটু বলবে যে আমি আম পছন্দ করি। আচ্ছা, তাহলে এখানে ভুল আছে কোনটা? আচ্ছা, তাহলে এখানে ভুল আছে হচ্ছে এ নম্বরটা, কারণ আই লাইক এখানে তোমাকে ব্যবহার করতে হবে নাউনটার প্লুরাল, অর্থাৎ এখানে ম্যাঙ্গোস তার মানে এটা প্লুরাল আছে, তার মানে হচ্ছে এখানে
এটা ঠিক আছে, হয় তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে প্লুরাল, আর না হয় তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে এর পূর্বে কোনো একটা ডিটারমিনার। তাহলে এখানে তোমাকে বসাতে হবে এরকম আই লাইক এ ম্যাঙ্গো অথবা আই লাইক ম্যাঙ্গোস। তোমাকে এখানে শুধু ম্যাঙ্গো তুমি ব্যবহার করতে পারবে না, তাইলে এই নম্বরটা হচ্ছে ভুল আছে। তাহলে এই নম্বরটা ভুল আছে। আচ্ছা, তাইলে এটা মুছে দিলাম, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তাহলে এখানে আজকে দুইটা রুলস শিখলাম, এই দুইটা রুলের মধ্যে যেটা যদি বুঝতে কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা, আর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এরকম, সরি, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এরকম যে হি ওয়াজ শকড। He was shocked dash his father's death. এখন এ নম্বর অপশনে আছে at, বি নম্বর অপশনে আছে for, সি নম্বর অপশনে আছে to, আর ডি নম্বর অপশনে আছে হচ্ছে with। ডি নম্বর অপশনে হচ্ছে with। পরবর্তী আরেকটা কোশ্চেন লিখতেছি, পরেরটা হচ্ছে I was surprised dash your absent mindedness। এখানে এ নম্বর অপশন with, বি নম্বর অপশন for, সি নম্বর অপশন to, আর ডি নম্বর অপশন হচ্ছে at। ডি নম্বর অপশন হচ্ছে at। তাহলে এখানে একটু সবাই কমেন্ট করে জানাবে, এখানে এটাকে যদি আমি নাম্বারিং করে দেই অন, এটাকে যদি আমি নাম্বারিং করে দিই 2, তাহলে 1 এর অ্যানসার কি হবে আর 2 এর অ্যানসার কি হবে একটু সবাই জানিয়ে দেবে। নাম্বার অনে কি হবে একটু জানিয়ে দেবে যে কোনটা হবে, কমেন্ট বক্সে সবাই একটু জানিয়ে দেবে যে অ্যানসারটা কি হবে। আচ্ছা, স্যার ইউ আর রোটেন বিকজ ইউ ডোন্ট রিড মাই কমেন্টস। সরি আমার বন্ধু, প্রিয় বন্ধু সৈকত শামীম, আমি ক্লাসে ব্যস্ত ছিলাম তাই আমি কমেন্ট পড়তে পারিনি। ধন্যবাদ বন্ধু আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, সবাই লিখে দিয়েছে 1 নম্বরে হচ্ছে ফর। আচ্ছা প্লিজ, তোমরা কি ক্লাসটা এনজয় করতেছো না? তোমরা সবাই একটু শেয়ার করে দাও, আর হচ্ছে দেখো ক্লাসটায়। হ্যাঁ, আচ্ছা একটু অ্যান্সার করে দাও। একটা চমৎকার রুলস শেখাচ্ছি, এখন একটা চমৎকার রুলস শেখাবো, এবং এইখানে যতগুলো ভার্ব আছে এখন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা লিখে দেব, এগুলার পরে ফিক্সড প্রিপোজিশন হয়। একটা চমৎকার রুল, এখানে দুই নিয়মের হবে, দুইটা অ্যান্সার হবে। 1 নম্বরে হচ্ছে একটা অ্যান্সার হবে, 2 নম্বরে আরেকটা অ্যান্সার হবে। একটু কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবে। মিতু মির্জা লিখেছে অ্যাট উইথ। আমার প্রিয় স্টুডেন্ট লিখেছে 2 নম্বরে হচ্ছে বি নম্বর। আনফরচুনেটলি তোমার উত্তরটা ভুল হয়েছে। আচ্ছা, ফর উইথ। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারলাম যে এই অপশনটার মধ্যে আমার প্রিয় ভাই লিখেছে 1 নম্বরে, রাকিব মাহমুদ লিখেছে অ্যাট, 2 নম্বরে লিখেছে বি নম্বর। আমার ভাই সঠিক উত্তর একটার দিয়েছে না, একটার আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত আমার ভাইও সবগুলোর ভুল উত্তর দিয়েছে। ওকে, তাহলে এবার একটু রুলসটা একটু দেখাচ্ছি। কিছু ভার্ব লিখে দিচ্ছি, কিছু ভার্ব লিখতেছি, সেই ভার্বগুলো আমি যদি বোর্ডটা একটু দেখে নেই যে শেষ পর্যন্ত দেখা। ওকে, তাহলে আমি কিছু ভার্ব লিখে দিচ্ছি। এখানে কিছু ভার্ব লিখে দিতেছি। আচ্ছা, অ্যানোয়েড, এটা একটা চমৎকার রুল। এইটা থেকে ভার্সিটি এডমিশনে ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহীতে, জগন্নাথে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরে,
ইভেন বরিশাল ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এটা থেকে কোশ্চেন আসছে, 5টা ইউনিভার্সিটিতে এটা থেকে কোশ্চেন আসছে, এই জন্য আমি এটা সিলেক্ট করেছি। এবং জাস্ট রুল হচ্ছে এখানে দুইটা, যে কিভাবে হয় আমি কিছু ভার্ব লিখে দিচ্ছি, সবাই একটু খাতা কলম থাকলে লিখে নাও, অথবা যাদের খাতা কলম নেই স্ক্রিনশট দিয়ে নিও। অ্যানয়েড, তারপরে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, আচ্ছা ডিসঅ্যাপয়েন্টেড, displeased, dissatisfied, displeased, আচ্ছা dissatisfied, charmed, marveled, এই পাশে লিখছি আবার charmed, marveled, pleased, shocked, তারপর হচ্ছে প্লিজড, শকড, এখানে শকড বানানটা ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে এইচটা দেই নাই, আচ্ছা আচ্ছা এস এইচ ও হবে, তাহলে শকড, তারপরে এখানে লিখে দিচ্ছি, আরেকটা লিখে দিচ্ছি সারপ্রাইজড, এই যেটা শেষে আছে সারপ্রাইজড। আচ্ছা এইখানে কিছু ভার্ব লেখা আছে, এখানে কিছু ভার্ব লেখা আছে, তো রুলসটা হচ্ছে এরকম যে এইখানে যে ভার্বগুলো লেখা আছে, এখানে যে ভার্বগুলো লেখা আছে, এই ভার্বগুলো সাধারণত প্যাসিভে ব্যবহার করা হয়, এই ভার্বগুলো সবসময় প্যাসিভে ব্যবহার করা হয় সাধারণত। এখন এই ভার্বগুলোর পরে প্যাসিভে যখন ব্যবহার করা হয়, আমরা জানি প্যাসিভে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হয়। এই ভার্বগুলোর পরে প্রিপোজিশন কি হয়, যদি এই ভার্বগুলোর পরে যদি ব্যক্তি থাকে, এই ভার্বগুলোর পরে যদি ব্যক্তি থাকে, তাহলে ব্যক্তি থাকলে হচ্ছে উইথ, যদি ব্যক্তি থাকে তাহলে ব্যক্তির পরে ব্যক্তি থাকলে তাহলে কি হবে উইথ। আর যদি ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছু থাকে, যদি ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছু থাকে, যেমন হতে পারে সেটা অন্য কিছু লিখে দিলাম, আদার্স লিখে দিলাম, তাইলে সেখানে হবে অ্যাড, তাহলে রুলসটা আমি আবার বলি, যদি এই ভার্বগুলো সাধারণত প্যাসিভে ব্যবহার করা হয়, এই ভার্বগুলোর পরে সাধারণত একটা প্রিপোজিশন বসে। এখন যদি এই ভার্বগুলোর পরে, অর্থাৎ এই ভার্বগুলোর পরে খালি ঘরের পরে যদি তুমি দেখো এর পরে কি আছে, এই ভার্বগুলোর পরে যদি ব্যক্তি থাকে তাইলে হবে হচ্ছে উইথ, যদি ব্যক্তি থাকে তাইলে হবে উইথ। আর যদি ব্যক্তি না থাকে, যদি ব্যক্তির আচার আচরণ কাজ কর্ম বিহেভিয়ার অন্য যা কিছু থাকবে, তখন হচ্ছে বসবে অ্যাট, তাইলে তখন বসবে হচ্ছে অ্যাট। তাইলে এখন আমি যদি একটু দেখাই, উপরের প্রথম কোশ্চেনটা ছিল হি ওয়াজ শকড, সে হচ্ছে শকড হয়েছিল, আচ্ছা শকড হয়েছিল, খুবই দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, হতভম্ব হয়ে গেছিল, ড্যাশ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুতে, এখানে হিজ ফাদার্স ব্যক্তি আছে, তাইলে এখন অপশনের মধ্যে কি হবে এবার তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা। আবার দেখো আই ওয়াজ সারপ্রাইজড, এই যে ভার্ব আছে সারপ্রাইজড শক, তাইলে এরপরে কি আছে ইওর অ্যাবসেন্ট মাইন্ডনেস, তাইলে কি আছে এখানে ব্যক্তি নাই, ব্যক্তির কি আছে অ্যাবসেন্ট মাইন্ডনেস, মানে তোমার অন্যমনস্ক, আমাকে তোমার অন্যমনস্কতা দেখে আমি কি হয়েছি বিস্মিত হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি, তাইলে ইওর অ্যাবসেন্ট মাইন্ডনেস। তাইলে এখানে কি হবে, এখানে যদি ব্যক্তি থাকে তাইলে হচ্ছে কি বসবে ব্যক্তি থাকলে উইথ, আর ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছু থাকলে তাহলে বসবে অ্যাট। তাইলে প্রথম অপশনটাই 1 নম্বরে কি হবে আর 2 নম্বরটাই কি হবে, সবাই যদি বুঝতে পারো তাহলে একটু বলবা, শুধু জাস্ট বুঝতে পারলে ইয়েস লিখলেই হবে, তাইলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারি। গতদিন প্রথম দিনে ক্লাসে পার্টিসিপেশন অনেক বেশি ছিল, আর সেই কারণেই হচ্ছে এত আগ্রহ নিয়ে ক্লাসটা শুরু করেছিলাম। যদি দেখি এর পরবর্তীতে আগ্রহ খুব কম, তাহলে এরপরে আমি আর এই ক্লাসগুলো আর কন্টিনিউ করবো না, এর পরবর্তীতে আমি আর ক্লাস নিব না। আচ্ছা তাইলে প্রথমটা হচ্ছে উইথ, তারপরে হচ্ছে অ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় ভাই এমডি নাহিদ হাসান লিখেছে উইথ অ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার পার্টিসিপেশন গত ক্লাসে ভালো ছিল, আগ্রহ নিয়ে ক্লাস শুরু করেছিলাম, ভালো পার্টিসিপেশন থাকলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করবো, না হলে এত কষ্ট করে আমি আর ক্লাস নিব না। আচ্ছা তাইলে এখানে অ্যানসারটা হবে হচ্ছে, এখানে ব্যক্তি আছে তাইলে ব্যক্তি থাকলে উইথ, আর এখানে ব্যক্তি না থেকে ব্যক্তির অন্য কোনো কিছু থাকলে কাজ কর্ম তাইলে হবে অ্যাট।
তাইলে এখানে বাকিগুলো সব ভুল, অন্য প্রিপোজিশন বসে না, এই ভার্বগুলোর পরে এই দুইটাই বসে। তাহলে যদি এটা বুঝতে পারো তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, তাইলে এবার আমি মুছে দিলাম। যদি কোনো সমস্যা থাকে, লাইভে তো সময় নেওয়া যাচ্ছে না বেশি, তো কারো সমস্যা থাকলে পরবর্তীতে আমাকে জানাবে। আচ্ছা, তাহলে শুধুমাত্র এখানে দুইটা এক্সাম্পলই না, এখানে যতগুলো ভার্ব লিখে দিলাম, এই ভার্বগুলোর পরে কোন প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে এবং কিভাবে বসাবা সেটাও ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো এক্সাম্পল দেখলে আর ভুল হবে না। আচ্ছা, তাইলে এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন লিখতেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর দুইটা করে প্রশ্ন থাকেই। আচ্ছা, 1 নম্বরে লিখলাম the ship is made dash England। আচ্ছা, এ নম্বরে লিখি দেই ফর, বি নম্বরে লিখি টু, সি নম্বরে লিখি টু ওয়ার্ডস, আচ্ছা ডি নম্বরে লিখি অফ, ডি নম্বরে লিখি হচ্ছে অফ। আর একটা কোশ্চেন দিতেছি, কোশ্চেনগুলো সলভ করার সাথে সাথে যতগুলো প্রিপোজিশন হয় সবগুলো বুঝিয়ে দিতেছি। এই রকমের ভার্বের পরে যে প্রিপোজিশন হবে সবগুলোই ইনশাআল্লাহ পারবা এরপরে তোমরা। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে she has just left dash the airport to meet a friend who is coming from Japan, আচ্ছা এই নম্বর কোশ্চেন, আর এই নম্বরের অ্যানসার অপশনে হচ্ছে টু, বি নম্বরে হচ্ছে এট, সি নম্বরে হচ্ছে ফর, আর ডি নম্বরে হচ্ছে ফ্রম। এই কোশ্চেনটা, উপরের এই কোশ্চেনটা দুইটা ইউনিভার্সিটিতে আসছে। এই 2 নম্বর কোশ্চেনটা দুইটা ইউনিভার্সিটিতে আসছে। একটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, এই কোশ্চেনটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। আর প্রথম যে কোশ্চেনটা এটা আসছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এই কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। অর্থাৎ বিগত সালের যে ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আসে ওইগুলাই দেখাচ্ছে কেন বিশেষ করে বেশি, কারণ একই কোশ্চেন ইউনিভার্সিটিতে ভেরি করে ওই একই কোশ্চেনগুলো আবার রিপিট হয়। তাহলে যদি এই রুলস এর মধ্যে পড়ে দেখা যায় হয় কি একই ভার্ব কিন্তু একটু চেঞ্জ করে জাস্ট অন্য আরেকটা দেয়, এজন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে জাস্ট এখানে বলবে যে কোনটা অ্যানসার হবে, 1 নম্বরে কোনটা হবে, বি নম্বরে কোনটা হবে। এখানেও সেই একই রুলস, দুইটা রুলস। সবাই একটু কমেন্ট করে জানাবে যে কোনটা অ্যানসার হবে। জাস্ট তারপরে 1 মিনিটের পরে যত দ্রুত তোমরা রেসপন্স করবা তত বেশি শিখতে পারবা, কারণ আমার টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, এর বেশি আমি আর ক্লাস নিতে পারবো না। অতএব যত বেশি ভালো পারফর্ম দেখবো, তাড়াতাড়ি অ্যানসার করবা, তত বেশি পরবর্তী প্রশ্ন এবং অ্যানসারগুলো করতে পারবো। আচ্ছা, জাস্ট শুধু অ্যানসার করে জানাবে। আচ্ছা, অনেকে কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশা করি এই প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ এখানে যারা দেখতেছে সবাই ভুল করবে, কারণ এই প্রশ্নের উত্তরটা এত সহজ না। এই প্রশ্নের উত্তরটা সবাই ভুল করবে ইনশাল্লাহ, আমি আশা করি সবাই ভুল করবা। আচ্ছা, আমার স্টুডেন্ট ফারদিন সাহেব লিখেছে 1 নম্বরে লিখে নাই, 2 নম্বরে লিখেছে ফর্ম, কারণ এই প্রশ্নের উত্তরটা আমি আশা করি সবাই ভুল করবে, এই প্রশ্নের উত্তর হয় নাই। আচ্ছা, 2-1 জনে সঠিক লিখেছে, তাদের জন্য পুরস্কার স্বরূপ একটু পরেই আমি জানাচ্ছি, পুরস্কার দিব অবশ্যই। আচ্ছা, এখন পর্যন্ত উত্তরটা একটা সঠিক লিখে একটা ভুল লেখে, 2টা সঠিক কেউ এখন পর্যন্ত লেখে নাই। 2টা সঠিক কেউ লিখবে আমার মনে হয় না। আচ্ছা, তাইলে পরবর্তীতে আমি চলে যাই, আর মনে হয় 2টা।
আমি সবার কমেন্ট পড়তেছি না, তাইলে তারপরেও আচ্ছা দুইটা সঠিক কেউ লেখে নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমি আশা করছিলাম যে এই কোশ্চেন দুইটার উত্তর কেউ সঠিকভাবে দুইটাই পারবা না, যদি পারতাম আমি কষ্ট পাইতাম। আচ্ছা, এখন এখানে আমি একটু কিছু ভার্ব লিখে দেই, যে ভার্বগুলোর পরে কি হয় সেটা একটু লিখে দিচ্ছি। আচ্ছা, যেমন এখানে যদি বোঝা যায় তাহলে লিখে দিচ্ছি হচ্ছে লিভ, তারপরে হচ্ছে স্টার্ট, START স্টার্ট, তারপরে হচ্ছে মেক, তারপরে হচ্ছে মেক, তারপরে হচ্ছে সেট আউট। আচ্ছা, তারপর হচ্ছে সেট আউট। এইগুলা খাতায় লিখে নেবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টানা মুখস্থ করলে হবে না, এইগুলা না জানলে সে অ্যানসার করতে কখনোই পারবে না। এগুলো তিনটা ইউনিভার্সিটিতে এই প্রশ্ন দুইটা আসছে। তারপরে হচ্ছে সেট আউট, তারপরে হচ্ছে বাউন্ড, বাউন্ড BOUND বাউন্ড। এইখানে যে ভার্বগুলো লিখে দিলাম, এই যে ভার্বগুলো লিখে দিলাম, এগুলা টানা মুখস্থ করে নিতে হবে। এইগুলো এই যে TM মানে টানা মুখস্থ মানে টোটালি মেমোরাইজ। এই TM করতে হবে, একদম টানা মুখস্থ করতে হবে। যে লিভ, সেট আউট, স্টার্ট, মেক, বাউন্ড, এগুলোর পরে প্রিপোজিশন বসে হচ্ছে, এগুলোর পরে ফর বসে, এগুলোর পরে ফর বসে। এখন কখন ফর বসে? অর্থাৎ কোন স্থানের উদ্দেশ্যে রওনা হওয়া বা যাত্রা করা। আমি এটা লিখে দিচ্ছি না, এটা জাস্ট বলতেছি কোন স্থানে যদি তুমি যাওয়ার উদ্দেশ্যে রওনা করো, কোন উদ্দেশ্যে যদি তুমি যাওয়ার জন্য যদি রওনা করো, তাহলে তোমাকে বা উদ্দেশ্য করে একদিকে তুমি যাবা, তখন এই ভার্বগুলোর পরে প্রিপোজিশন বসে হচ্ছে ফর। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি? ফিক্সড প্রিপোজিশন। তার মানে এই শব্দগুলোর পরে প্রিপোজিশন ফিক্সড, এগুলোর পরে এখানে ফর হবে, অন্য কোনো কিছু হবে না। তাইলে কোন উদ্দেশ্যে যদি যাওয়ার জন্য তুমি রওনা করো, অথবা তুমি যদি যাত্রা করো যে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবা, তাহলে লিভ ফর এইভাবে পড়বা। লিভ ফর, সেট আউট ফর, স্টার্ট ফর, মেক ফর, বাউন্ড ফর, এইভাবে বারবার পড়বা। লিভ ফর, সেট আউট ফর, স্টার্ট ফর, বাউন্ড ফর, মেক ফর, এইগুলোর পরে ফর বসে। আর কোন স্থানে উদ্দেশ্যে যদি যাত্রা করার জন্য, তাইলে এবার তোমাকে একটু জেনে নিতে হবে এই লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, আর সেটের তিনটা ফর্মই এক। স্টার্টের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টার্টেড, আর মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, আর বাউন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে বাউন্ডেড, এইভাবে। তাইলে এখানে যদি এবার আমি একটু দেখাই, এখানে এই যে মেড আছে, এই যে মেড আছে, তাইলে কোন উদ্দেশ্যে যাত্রার জন্য কিভাবে বুঝবা? এই একটা শিপ, একটা জাহাজ, ইংল্যান্ড আছে একটা স্থানের নাম, একটা দেশের নাম, তাইলে শিপটা, জাহাজটা নিশ্চয়ই ওই ইংল্যান্ডের দিকে যাওয়ার জন্য, ওই দেশে যাওয়ার জন্য রওনা করছে বা ওই উদ্দেশ্য করে যাত্রা করছে। তাইলে এই যে মেক আছে না, এই যে মেক আছে, তাইলে এই মেড, এটা এই ভার্বটার পাস্ট ফর্ম আছে, তাইলে এখানে হবে হচ্ছে ফর, এখানে আনসারটা হবে হচ্ছে ফর, মানে মেড ফর, এখানে হচ্ছে মেড ফর। আবার দেখো এইখানে ভার্বটা ছিল হচ্ছে লিভ, এই যে ভার্বটা ছিল হচ্ছে লিভ, এটার পাস্ট ফর্ম হচ্ছে লেফট, এই লেফট, আর এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাইলে হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এইজন্য মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লেফট আছে। তাইলে she has just left লিভ ফর, তার মানে লেফট ফর মানে হচ্ছে গিয়েছিল, যাত্রা করেছিল। দ্য এয়ারপোর্টে গিয়েছিল। টু মিট, এয়ারপোর্টে গিয়েছে কি জন্য? টু মিট, সাক্ষাৎ করতে বা দেখা করতে। এ ফ্রেন্ড, একটা বন্ধুর সাথে। হু ইজ কামিং ফ্রম জাপান, তার মানে জাপান থেকে যে বন্ধুটা আসছে তার সাথে দেখা করার জন্যই সে কি করছে? এয়ারপোর্টে গেছে। তাইলে এখানে দুইটারই অ্যানসার হবে হচ্ছে ফর, দুইটারই অ্যানসার হবে ফর। আর মনে রাখবা এই ভার্বগুলোর পরে যদি কোনো উদ্দেশ্য করে কোথাও যাওয়ার জন্য রওনা করে বা যাত্রা করে, তখন হচ্ছে এই ভার্বগুলোর পরে ফর হবে। এগুলো ফিক্সড প্রিপোজিশন, এগুলোর পরে ফর হবে, অন্য কোনো কিছু হবে না। যদি আশা করি বুঝতে পারো তাহলে একটু। আচ্ছা, TM টানা মুখস্থ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ফারদিন সাহেব লিখেছে টানা মুখস্থ। আচ্ছা, সবাই ফর ফর। আমার প্রিয় ভাই রাকিব মাহমুদ লিখছে ফর, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার অ্যাট লিখছে, যে অ্যাট লিখছে ওরে মেরে ফেলবো। আচ্ছা, তাহলে সবগুলোর অ্যান্সার হবে হচ্ছে ফর। আশা করি তোমরা সবাই হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দিবে। আচ্ছা, পার্টিসিপেশন ভালো দেখলে পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা, A নম্বর আর C নম্বর, থ্যাংক ইউ ভেরি মাচ। আনোয়ার হোসেন ভাই লিখেছে A নম্বর আর C নম্বর, থ্যাংক ইউ। জাস্ট 30 সেকেন্ড, আমি পরবর্তী প্রশ্নটা আবার চলে যাচ্ছি।
যে প্রশ্নগুলো দিচ্ছি ইনশাল্লাহ আমি আশা করি আমার ক্লাস 3টা ক্লাস পর আমি বলে দেবো যে আমার যে ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন পড়বে। মোটামুটি কয়দিন আচ্ছা এখানে সরি এখানে দুইটা কোশ্চেন লিখেছি। এক নম্বরটা হচ্ছে দ্য স্নেক ওয়াজ কিল্ড। দ্য স্নেক ওয়াজ কিল্ড, সাপটা মারা হয়েছিল এ স্টিক, একটা লাঠি দ্বারা। দ্য বয়, ওই বয়টার মানে ছেলেটার দ্বারা একটা সাপ মারা হয়েছিল, সাপটাকে মারা হয়েছিল একটা লাঠি দিয়া। তারপর হচ্ছে পরেরটা, ফারদিন কিল্ড এ মসকিটো। ফারদিন একটা মশা মেরেছিল। ফারদিন একটা মশা মেরেছিল এ রোলিং আপ নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র আছে ওই যে পেপারগুলো কি করছে, ভাঁজ করে ফেলছে। রোলিং আপ পেপার মানে হচ্ছে রোলিং আপ নিউজ পেপার মানে সংবাদপত্রটা যদি মানে ভাঁজ করে ফেলে তখনই সেটা কি হয়ে যায়, রোলিং আপ মানে হচ্ছে মোড়ানো বা ভাঁজ করা একটা পেপার দিয়া। ফারদিন কি করছে, ফারদিনকে মশা কামড়ায়, ফারদিন একটা মশা আসছে, মশাটাকে কি করছে ওই রোলিং আপ নিউজ পেপার অর্থাৎ ওই ভাঁজ করা পেপারটা দিয়ে মেরে ফেলছে। তাই এখানে কি হবে, বাই উইথ ইন ফর, উপরে আছে দ্য স্নেক ওয়াজ কিল্ড। তাইলে এখানে কোনটা অপশনে হবে, জাস্ট 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে অ্যানসার করে ফেলবা, পরবর্তী কোশ্চেনে আমি চলে যাব। এটার অ্যানসারটা বলে এটা আসছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, এই প্রশ্নটা আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, এবং এটা হচ্ছে আরেকটা ইউনিভার্সিটিতে আসছে, সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে এই প্রশ্নটা। আচ্ছা সি, আচ্ছা সি অ্যান্সার করেছে যারা, মুসলিম রহমান তামান্না। আচ্ছা সি উইথ বাই, আচ্ছা উইথ বাই। আচ্ছা একটু ভুল হচ্ছে সবার, জাস্ট 1 মিনিট টাইম ওভার হয়ে গেলে আমি অ্যান্সারটা বলে দেব। জেসিকা খান লিখেছে ডি নম্বর, 1-এর ডি নম্বর। না বোন, ওটা তোমার উত্তরটা হয় নাই, এখানে সবাই একটু ভুল করতেছে, অ্যান্সারটা হচ্ছে না।
আমি জানি একটা পারলে আর একটা পারবে না, এভাবেই প্রশ্নগুলো সেট করেছি যে যাতে আমার এই ক্লাসগুলো করলে অন্তত যাতে ওই টপিকের উপরে অনেকগুলো পড়া জানি শেষ হয়ে যায়। আচ্ছা, রাকিব মাহমুদ আমার ভাই লিখেছে বাই। আচ্ছা, বাই কি লিখেছে ভাই, কোনটা লিখেছে? আচ্ছা, এবার আমি অ্যান্সারে চলে যাচ্ছি। আচ্ছা, যারা ভুল লিখেছো আমি অ্যান্সারে ব্যাখ্যা করার পরে তারা আবার পুনরায় আবার কমেন্ট করবে, দেখবে যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা জানি যে বাংলায় সাধারণত এই যে বিভক্তি আছে, বাংলায় সাধারণত বাংলা গ্রামারে যদি কেউ পড়ে থাকো তাহলে বিভক্তি পাবা, আর যদি বিভক্তি দেখো তাহলে বিভক্তির সাথে ইংরেজিতে প্রেপোজিশনের সাথে সম্পর্ক আছে। তাইলে দ্বারা, দিয়া আর হচ্ছে কর্তৃক। এখন দুইটা প্রেপোজিশন বসে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে উইথ। অর্থাৎ এই বাই আর উইথ এই দুইটার মানে কি, দ্বারা দিয়ে কর্তৃক, অর্থাৎ কোনো কিছু দ্বারা যদি কাজটা করা হয় দ্বারা দিয়ে কর্তৃক অর্থে দুইটা প্রেপোজিশন বসে ইংরেজিতে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে উইথ। এখন যদি তুমি দেখো যে ব্যক্তির দ্বারা যদি কাজটা করা হয়, ব্যক্তির দ্বারা যদি কাজটা করা হয় তাহলে ব্যক্তির দ্বারা করা হলে হচ্ছে, যদি ব্যক্তির দ্বারা করা হয় তাহলে বাই, আর যদি ইনস্ট্রুমেন্ট কোনো যন্ত্রপাতির দ্বারা করা হয়, মানে ইনস্ট্রুমেন্ট লিখে দেই, ইনস্ট্রুমেন্ট মানে ব্যক্তি ছাড়া যদি অন্য কিছু থাকে, অন্য কিছু থাকে, ব্যক্তি ছাড়া অন্য কিছু থাকলে হচ্ছে উইথ। অর্থাৎ ব্যক্তির দ্বারা যদি কোনো কাজ করা হয় তাহলে হচ্ছে বাই, আর যদি ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছু দ্বারা করা হয় তাহলে হচ্ছে উইথ, তাহলে হচ্ছে উইথ। তাইলে এবারও যদি কেউ না বুঝতে পারো জাস্ট 30 সেকেন্ড সময় এর মধ্যে একটু জানাবা যে এখানে দেখো এই বক্সে, এই প্রথম বক্সে এখানে স্টিক, স্টিক মানে হচ্ছে একটা লাঠি, তাইলে এখানে এটা একটা লাঠি, এটা কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, এটা কোনো ব্যক্তি না, তাইলে এখানে কি হবে একটু বলো। এই যে লেখা আছে ব্যক্তি থাকলে বাই, আর ইনস্ট্রুমেন্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছু থাকলে হচ্ছে উইথ, আর এখানে আছে হচ্ছে দা বয়, এটা একটা ভালো, তাইলে এটা একটা ব্যক্তি, তাইলে এখানে কি হবে এবার একটু বলো। পরেরটা রোলিং আপ নিউজ পেপার, একটা ভাঁজ করা মোড়ানো একটা সংবাদপত্র মানে পেপার, তাইলে এটা দ্বারা, এটা কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, তাইলে এখানে অ্যানসারটা কি হবে একটু বলবা। আচ্ছা, জাস্ট এ বি সি ডি কোনটা হবে জাস্ট একটু কমেন্ট করে জানাবে। জাস্ট 30 সেকেন্ড সময়, এরপরই হচ্ছে আমি পরবর্তী কোশ্চেনটা চলে যাচ্ছি। উইথ এ স্টিক বাই দ্য বয়, পরেরটা হচ্ছে ফারদিন কিল্ড এ মসকুইটো উইথ এ রোলিং আপ নিউজ পেপার। সবাই একটু কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। পার্টিসিপেশন ভালো দেখলে পরবর্তী ক্লাসটা আরো সুন্দরভাবে কষ্ট করে সাজাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম, পরবর্তী কোশ্চেনটা যাচ্ছি। ক্লাসের একদম শেষে স্পেলিং এর একটা অসাধারণ রুল দেব, যেটা হচ্ছে ইআই এবং আইই রুল। ওইটা থেকে প্রতি বছর কোশ্চেন আসছে এবং ওটা অনেকগুলো ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে ওইটা থেকে। এবং জাস্ট একটা রুলস, দুইটা রুলস যদি শেখো তাহলে তুমি অনেকগুলা স্পেলিং, ওই প্রতি বছর একটা স্পেলিং থেকে কোশ্চেন আসে, তাহলে ওই স্পেলিং থেকে ওই রুলসটা থেকে কোনো কোশ্চেন আসলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কোশ্চেনটার অ্যান্সারটা করতে পারবা, মুখস্থ করা লাগবে না, জাস্ট ওই রুলসটা মনে রাখলেই হবে। শেষে ওইটা আমি দিচ্ছি।
আচ্ছা, এখানে দুইটা এক্সাম্পল লিখেছি, আবার দুইটা এক্সাম্পল থেকে এইটা থেকে এই রুলসটা আমি সিলেক্ট করেছি এই জন্য এই উপরের যে দুইটা প্রশ্ন আসছে, উপরের যে প্রথম যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে, এটা বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছে, এবং পরবর্তী যে প্রশ্নটা এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে, এটা রাজশাহী ইউনিভার্সিটির ল এর কোশ্চেনে এটা আসছিল। তাহলে দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং এটা সিলেক্ট করেছি এই জন্য যে জাস্ট এই দুইটা এক্সাম্পলই না, আমি এখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে দিব যেগুলোর সাথে ফিক্সড এই প্রিপোজিশনগুলো হয় ওইরকম ভাবে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস তো হিউজ, তবে চেষ্টা করবো যে এইগুলো থেকে তোমার অনেকগুলো যাতে কভার হয়ে যায়। আর এটা পড়লে ইনশাআল্লাহ এটা থেকে কোশ্চেন আসলেও আসতে পারে। জাস্ট একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে কোনটা কোন অ্যান্সার হবে। আচ্ছা, এখানে আমি কিছু ভার্ব লিখে দেখিয়েছি, আবার আমি লিখে দিয়েছি এখানে কোনো কিছুতে অটল থাকা, অটল থাকা বা দৃঢ় থাকা, দৃঢ় থাকা অর্থে, দৃঢ় থাকা অর্থে, অর্থাৎ এখানে উপরের বাক্যটার অর্থটা কি? ইউ শুড, তোমার উচিত, স্টিক, স্টিক মানে লেগে থাকা, ইওর প্রিন্সিপালস অর্থাৎ তোমার নীতিতে তোমার কি করা উচিত? লেগে থাকা উচিত। আবার এই বাক্যটার অর্থটা কি? ইট স্ট্যান্ডস ড্যাশ রিজন, ইট স্ট্যান্ডস ড্যাশ রিজন অর্থাৎ এটা যুক্তিসঙ্গত। তার মানে হচ্ছে এটা যা বলছে সেটার সাথে সে লেগে আছে বা দৃঢ় আছে। তার মানে হচ্ছে কোনো কিছুতে অটল থাকা বা দৃঢ় থাকা অর্থে কিছু ফিক্সড প্রিপোজিশন আছে। এই ফিক্সড প্রিপোজিশন গুলো কি কি এগুলো আমি একটু লিখে দিতেছি। ফিক্সড প্রিপোজিশন গুলো কি কি? একটা হচ্ছে অ্যাডহিয়ার, ক্লিন, তারপর হচ্ছে কিপ, স্ট্যান্ড, তারপর হচ্ছে স্টিক, তারপর হচ্ছে স্ট্যান্ড। অর্থাৎ এই যে শব্দগুলো আছে এইগুলোর সাথে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে টু বসে। অর্থাৎ কোনো কিছুতে অটল থাকা বা দৃঢ় থাকা অর্থে এই শব্দগুলোর সাথে এই ভার্বগুলোর পরে অর্থাৎ অ্যাডহিয়ার টু মানে পড়ার সময় এইভাবে পড়বা, অ্যাডহিয়ার টু লেগে থাকা, স্টিক টু লেগে থাকা, ক্লিং টু লেগে থাকা, স্ট্যান্ড টু লেগে থাকা, কিপ টু মানে হচ্ছে লেগে থাকা বা দৃঢ় থাকা। তাহলে এই ভার্বগুলোর পরে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে টু। তাহলে এখানে যদি কখনো তুমি দেখো যে আছে স্টিক তারপরে খালি করে দেওয়া, আবার হচ্ছে স্ট্যান্ড তারপরে খালি করে দেওয়া, এগুলোর সাথে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে কি? টু বসে। অর্থাৎ কোনো কিছুতে অটল থাকা বা দৃঢ় থাকা অর্থে টু বসবে। তাইলে প্রথমটার অ্যান্সার কি হবে? প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে টু, আর পরেরটার অ্যান্সার কি হবে? ইট স্ট্যান্ডস ড্যাশ রিজন, এটার উত্তরটা কি হবে? টু। অর্থাৎ এই ভার্বগুলোর পরে, তাইলে যেগুলো ভার্ব আছে এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু বসে। আর এরপরে এখন আমি এক্সাম্পল দিতেছি না, আর কিছু আরেকটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন লিখে দিতেছি, যেটা বাসায় তোমরা পড়ে ফেলবে, তাহলেই হচ্ছে পরবর্তী কোশ্চেনের অ্যানসার গুলো করতে পারবা। তাহলে এটা আমি মুছে দিলাম, আশা করি মনে হয় সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, জাস্ট আর এরপরে হচ্ছে এরপরে স্পেলিং এর রুলটা দেখিয়ে তারপরে হচ্ছে আজকের ক্লাসটা শেষ করব। আজকের ক্লাসটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে ছিল, তাহলে কিছু ফিক্সড প্রিপোজিশন লিখে দিচ্ছি। এগুলা থেকে एग्जांपल দেখালে অনেক সময় লাগবে, কারণ एग्जांपल দেখালে অনেক সময় লাগবে, এই জন্য আমি লিখে দিতেছি কিছু ফিক্সড প্রিপোজিশন। অর্থাৎ বিরত থাকা, আমি লিখে দিতেছি বিরত থাকা,
বিরত থাকা বা কাউকে বিরত রাখা, বিরত রাখা বোঝাতে কিছু ফিক্সড প্রিপোজিশন আছে। এই ফিক্সড প্রিপোজিশন গুলো থেকে एग्जांपल আর দেখাচ্ছি না, কারণ এত ক্লাসে এতগুলো एग्जांपल দেখালে তাহলে পরবর্তীতে আর ক্লাস নিতে পারবো না, অনেক কষ্ট হচ্ছে। তাহলে আমি কিছু ফিক্সড প্রিপোজিশন লিখে দিতেছি, এগুলো জাস্ট একদম মুখস্থ করে ফেলবা প্রিপোজিশনগুলো। পরবর্তীতে আর যদি কখনো সময় হয় প্রিপোজিশন সাথে সাথে এরকম পরবর্তী প্রতিটা ক্লাসে আমি কিছু ফিক্সড প্রিপোজিশন দিয়ে দেব। যেমন অ্যাবস্টেইন আমি লিখে দিই, তারপরে হচ্ছে পরেরটা আবার লিখে দিচ্ছি। অ্যাবস্টেইন, তারপর হচ্ছে ব্যান, অ্যাবস্টেইন, তারপর হচ্ছে ব্যান, ব্যান, তারপর হচ্ছে হিন্ডার, তারপর হচ্ছে ডিভার, তারপর হচ্ছে ডিটার, তারপর হচ্ছে ডিসিস্ট। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি এইভাবে যদি বান্ডেল করে পড়া যায় তাহলে একটু কষ্ট কম হয়, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখা খুবই কষ্টকর এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহজে অ্যানসার করাও যায় না, কারণ তুমি পরীক্ষার হলে তুমি মিলাতেই পারবে না যে অ্যানসারটা কি হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই ডিফিকাল্ট একটা টপিক। তারপর হচ্ছে ডিসকারেজ, জাস্ট এটা লিখে দিতেছি এই জন্য কতগুলো প্রিপোজিশন জাস্ট পড়া হয় যে 2 মিনিট একটু দেখো। ডিসকারেজ, তারপর হচ্ছে প্রিভেন্ট, প্রহিবিট, একদম খাতায় লিখে এইভাবে পড়ে ফেলবা কতগুলো। এই একটা ক্লাসে প্রিপোজিশনের কতগুলো শেষ হচ্ছে একটু খেয়াল করো। রিফ্রেন, রেস্টিং, এই যতগুলো ভার্ব আছে, এই যতগুলো ভার্ব আছে বা এখানে যেগুলো বলা আছে এইগুলোর পরে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে ফ্রম। তাহলে পড়বা কিভাবে? যদি তোমরা কমেন্ট করো তাহলে এরকম আমি আরেকটা ফিক্সড প্রিপোজিশন দেখিয়ে দেব। তাহলে তোমরা যেগুলো এখান থেকে কমপক্ষে এইখানে কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম যদি আর দুইটা, তাহলে যদি এবার একটু খেয়াল করো এই যে প্রিপোজিশন যেগুলো আছে এই প্রিপোজিশনগুলোর পরে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে ফর। যেমন অ্যাবস্টেইন ফ্রম এইভাবে পড়বা, অ্যাবস্টেইন ফ্রম, ব্যান ফ্রম, হিন্ডার ফ্রম, ডিবার ফ্রম, ডিটার ফ্রম, ডিসিস্ট ফ্রম, ডিসকারেজ ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, রিফ্রেন ফ্রম, রেস্ট্রেইন ফ্রম। এগুলো দেখলেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো দেখলেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? ফ্রম হবে। ক্লিয়ার হয় না? ঝাপসা ভাইয়া। এবার ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাই? ক্লিয়ার থাকার কথা। আচ্ছা, তাহলে এই যে প্রিপোজিশনগুলো আছে যে ফিক্সড যে প্রিপোজিশনগুলো এগুলোর পরে হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে না। এবার ক্লিয়ার? একটু কষ্ট করে আমি বলতেছি শুনে রাখো। আচ্ছা, জাস্ট একটু কমেন্ট করো যে পরবর্তীতে দেখো। আচ্ছা আচ্ছা, বিরত থাকা বা কাউকে, ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছি একটু সমস্যা ছিল, এখন ক্লিয়ার হওয়ার কথা। আর 5-7 মিনিটের মধ্যে। আচ্ছা, তাহলে বিরত থাকা অর্থে এই প্রিপোজিশনগুলো বসে, অর্থাৎ এই ভার্বগুলোর পরে সবসময় ফিক্সড প্রিপোজিশন হচ্ছে ফ্রম বসে। এই ভার্বগুলোর পরে প্রিপোজিশন হচ্ছে ফিক্সড প্রিপোজিশন কি বসে? ফ্রম বসে। তাহলে এইভাবে জাস্ট পরবর্তী 2টা ক্লাসে বা এরকম একটা ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা স্যার ইউটিউব চ্যানেল খুলবেন কি? হ্যাঁ, উৎসাহ দিলে অবশ্যই খুলবো ফারদিন সাহেব। দেখা যাচ্ছে ভাই এখন পরিষ্কার, ওকে, বুঝতে পারছি, একটু প্রবলেম ছিল, এখন ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, জাস্ট একটু কমেন্টে লিখবে এরকম ফিক্সড প্রিপোজিশন কি আরেকটা দিব কি না, আরেকটা ফিক্সড প্রিপোজিশন মানে দিব কি না, তাইলে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। যেমন কতগুলো প্রিপোজিশন একসাথে শেষ হয়ে যাবে, এগুলো যেখানেই থাকবে সেখানেই কি হবে? ফ্রম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, এখন ক্লিয়ার দেন ভাইয়া। আচ্ছা, তাহলে বিরত থাকা বা
বা এইভাবে পড়বা বিরত থাকা বা কাউকে বিরত রাখা বোঝাতে হচ্ছে এই ফিক্সড প্রিপোজিশন গুলো বসে, অর্থাৎ এইগুলো এই ভার্বগুলোর পরে প্রিপোজিশন ফ্রম বসে। তাইলে একদম টানা মুখস্থ করে নেবা ফিক্সড প্রিপোজিশন এগুলো বসে। আচ্ছা, আর একটা দিচ্ছি, যেহেতু বিরত থাকা বা কাউকে বিরত রাখা বোঝাতে এটা জাস্ট আর লাস্ট প্রিপোজিশন দিচ্ছি, এরপরে হচ্ছে স্পেলিং এর রুলটা দেখেই আজকে আমরা শেষ করব। আচ্ছা, এটা মুছে দিলাম। আচ্ছা, এই ফিক্সড প্রিপোজিশন গুলো কিন্তু যদি কেউ ফিক্সড প্রিপোজিশন গুলো যদি কেউ পড়ে নেয়, তাহলে আমি আশা করি এগুলো থেকে নিশ্চিত কমন পড়বে, কারণ এগুলো থেকে প্রতি বছর প্রতিটা ইউনিভার্সিটিতে কোশ্চেনে পরীক্ষায় থাকেই দুই একটা। আচ্ছা, ক্ষতিকর বুঝাতে এই লাস্ট, এরপরে হচ্ছে প্রিপোজিশন নিয়ে আর কোনো আলোচনা হবে না, এটা হচ্ছে লাস্ট। ক্ষতিকর বুঝাতে, ক্ষতিকর বুঝাতে কিছু ফিক্সড প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন একটা হচ্ছে ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল, তারপরে হচ্ছে ডিস্ট্রাকটিভ, তারপর হচ্ছে ডিস্ট্রাকটিভ, এরপর হচ্ছে ডিস্ট্রাকটিভ, তারপরে হচ্ছে ডিলেটারাস। এগুলো হচ্ছে মুখস্থ করে নিবা, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইংলিশের যতগুলো টপিক আছে এর মধ্যে ঝামেলাপূর্ণ টপিক হচ্ছে এগুলো। এগুলো আসলে মজা করে ইংলিশে এগুলো তুমি পড়তে পারবে না, এগুলো এইভাবে এর থেকে ভালোভাবে আর কোনো উপায় নাই যে তুমি এতগুলো প্রিপোজিশন একসাথে মনে রাখতে পারবা। তারপর হচ্ছে ফ্যাটাল, কারণ এর থেকে ভালো উপায় আর কোনো হতে পারে না আশা করি। এগুলা খাতায় লিখে একদম টানা মুখস্থ করে ফেলবে। আরেকটা হচ্ছে এই যে যতগুলো ভার্ব আছে, তাইলে এখানে কতগুলো প্রিপোজিশন পড়া আজকে শেষ? 1 2 3 4 5 6 7 8 9, আর ওইখানে গেল 12টা। এইভাবে আজকে কমপক্ষে তুমি 30 থেকে 35টা প্রিপোজিশন খুব সহজে শিখে নেবে। এগুলার পরে হচ্ছে কি হবে? টু হবে, এগুলার পরে টু হবে। অর্থাৎ যখনই এই ভার্বগুলো দেখবা, এগুলো দেখবা, তখনই এগুলোর পরে এই শব্দগুলোর পরে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে টু। তাইলে এইভাবে বারবার যদি ভাষায় তুমি পড়ো, ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, ডিস্ট্রাকটিভ টু ক্ষতিকর, ডিলেটেরাস টু ক্ষতিকর, ফ্যাটাল টু ক্ষতিকর, হার্মফুল টু ক্ষতিকর, ইনজুরিয়াস টু ক্ষতিকর, হার্টফুল টু ক্ষতিকর, ইনিমিক্যাল টু ক্ষতিকর, প্রেজুডিকেশিয়াল টু ক্ষতিকর। তার মানে যতগুলো আছে এগুলোর পরে টু বসবে, অন্য কোনো প্রিপোজিশন আর বসবে না। তাহলে এইভাবে যদি পড়ে নাও, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে অনেক সহজেই তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব সহজে বুঝতে পারবা। আচ্ছা, যদি এটা বুঝতে পারো তাহলে আমাদের লাস্ট স্পেলিং এর রুলটা দিয়ে ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। আচ্ছা, আচ্ছা, এখন প্রতি বছর আরেকটা থেকে সব সময় কোশ্চেন আসে। আমি আশা করি এটা থেকে প্রতিবার কোশ্চেন আসছে। তো এইখানে এমন একটা চমৎকার রুলস দেখাবো, এটা আশা করি আগে কখনো তোমরা দেখো না এবং শিখো না ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করো, সবাই লক্ষ্য করো। স্পেলিং এর সাধারণত আমরা স্পেলিং গুলো তো মুখস্থ করি, এটার তো কোনো রুলস হয় না, কিন্তু স্পেলিং এর এখানে একটা চমৎকার একটা বিষয় দেখাচ্ছি যে এটা থেকে কিভাবে মনে রাখা যায়।
আচ্ছা, এখানে স্পেলিং এর একটা রুল লিখতেছি। স্পেলিং এর রুলটা হচ্ছে এরকম, আই বিফোর ই, আই বিফোর ই except after c। আচ্ছা, এইটা রুলটা আমি বুঝিয়ে দিতেছি। আমরা সাধারণত কিছু শব্দ আছে আই, এবং কিছু শব্দ আছে যেগুলোর পরে আই এর পরে ই হয়, কিছু শব্দ আছে ই এর পরে আই হয়, ই এর পরে আই হয়। এখন এই শব্দগুলো কখন আই ই হয় এবং কখন ই আই হয়, এখানে সবথেকে একটা বড় ঝামেলা হয়। এই যে ঝামেলাটা হয়, তো এই আই ই এবং ই আই, এই যে রুলটা, অর্থাৎ রুলটা হচ্ছে এরকম, আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি। অর্থাৎ আই হয় কখন হয়, যে বিফোর ই, তার মানে হচ্ছে এই ই এর পূর্বে আই হবে, তার মানে আই এর পরে কি হবে, ই, তার মানে ই এর পূর্বে আই হবে। এক্সেপ্ট মানে হচ্ছে সারা, এক্সেপ্ট মানে হচ্ছে সারা বা ব্যতীত, সারা বা ব্যতীত, অর্থাৎ কি ছাড়া, সি, অর্থাৎ এক্সেপ্ট আফটার সি, শুধুমাত্র সি ছাড়া অন্য জায়গায় এই আই এর পরে ই হবে। কখন হবে, কতজন আছে? আচ্ছা, 50 জনের নিচে নেমে গেলে ক্লাসটা বন্ধ করে দেব। 50 জনের নিচে গেলে ক্লাসটা বুঝতে পারবো। আচ্ছা, এই রুলসটা কি রকম, আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি। তাহলে সেকেন্ড রুলটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এবার আমি ফার্স্ট রুলটা দেখাচ্ছি। তো ফার্স্ট রুলটা এরকম, ফার্স্ট রুলটা হচ্ছে এরকম, যদি এরকম হয় যে আই বিফোর ই when the sound is ই, অর্থাৎ যে আই বিফোর ই অর্থাৎ ই এর পূর্বে আই হবে, তখন সাউন্ডের উপরে, এখানে লিখে দিচ্ছি সাউন্ড, যখন সাউন্ডটা হচ্ছে লং ভাওয়েল ই এর মতো হবে, অর্থাৎ যখন সাউন্ডটা হবে হচ্ছে এরকম, ফনেটিক সিম্বল হচ্ছে এরকম ই, এটা হচ্ছে লং ভাওয়েলের চিহ্ন এরকম, যখন সাউন্ডটা ই হবে। স্পেলিং এর রুলটা একটু বুঝতে সমস্যা হতে পারে, সমস্যা নাই, তারপরেও কিছু শব্দ আছে আমি ওটা দেখাই দিলে ওইটা থেকে প্রশ্ন আসছে, 5টা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। আই বিফোর ই অর্থাৎ তোমার এরকম হবে, আই এর পরে ই হবে যখন সাউন্ডটা কি হবে, লং হবে, লং অর্থাৎ দীর্ঘ হবে, মানে ই এর মতো হবে। যেমন আমি কিছু শব্দ লিখে দিতেছি, এইগুলার সাউন্ডটা যখন ই এর মতো হবে, মানে যখন সাউন্ড ই হবে, যেমন আমি যদি একটু লিখে দিচ্ছি এরকম কিছু শব্দ, সেকেন্ড রুলটা থেকে প্রশ্ন আসে, এটা থেকে তেমন প্রশ্ন আসে না। বিলিভ, তারপরে হচ্ছে আমি লিখে বুঝিয়ে দিতেছি, বিলিভ, তারপরে হচ্ছে সিফ, সিএইচআইইএফ, সিফ, অ্যাসিভ, তারপরে হচ্ছে রিলিফট, যেমন থিপ, তারপর হচ্ছে রিলিফট। এটা লিখলাম না কারণ এইটা থেকে বেশি প্রশ্ন আসে না, কিন্তু ওইটা থেকে এমন ইভেন বিসিএস এ, ব্যাংক জবে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের দ্বিতীয় রুলটা থেকে প্রতিবার অনেকটা কোশ্চেন আসছে 5টা ইউনিভার্সিটিতে। এখন এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, যদি তোমার ই এর পূর্বে আই হবে, ই এর পূর্বে আই কখন হবে, অর্থাৎ রুলটা কি, আই হবে না ই এর পরে আই হবে, অর্থাৎ আই এর পরে ই হবে না ই এর পরে আই হবে, ঝামেলাটা তো এইখানে। এখন যদি সাউন্ডটা লং সাউন্ড হয়, মানে ই এর মতো হয়, যদি ই হয়, যেমন এখানে বিলিভ ই আছে, লং সাউন্ড ই, এখানে লং সাউন্ড ই, বিলিভ, এই যে সিফ ই সাউন্ড, তারপরে অ্যাসিভ ই, এই যে ই সাউন্ড, থিপ ই সাউন্ড, তারপরে রিলিভড ই সাউন্ড। এই জন্য প্রতিটা কি হয়েছে, আই এর পরে ই হয়েছে, তাইলে যদি আই বিফোর ই, তার মানে ই এর পূর্বে আই হবে, তাইলে আই ই কখন হবে, এই যে আই এর পরে ই তখন হবে যখন সাউন্ডটা হবে হচ্ছে লং সাউন্ড ই হবে। তুমি যা শব্দটা একটু পরে দেখবা যে ওখানে বিলিভ আই এর পরে ই, চিফ, অ্যাসিভ, থিপ, রিলিভড, এইগুলোর পরে কি হয়, আই এর পরে ই হয়, যেমন প্রতিটা আই এর পরে ই হয়েছে। এখন যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থেকে কোশ্চেন আসছে, এটা ডিকশনারিতে মাত্র শুধুমাত্র
আমার এক প্রিয় স্যার বলছে ডিকশনারিতেই মোট শব্দ আছে হচ্ছে 8টা। এটা ডিকশনারিতেই শব্দ আছে মোট 8টা, তবে ওইটার সাথে কিছু সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে হয়তো বা 2টা শব্দ থাকতে পারে। ওই 8টা শব্দ আমি লিখে দিতেছি, ওই 8টা থেকেই প্রতিবার দেখা গেছে 3-4টা প্রশ্ন আসছে। তাইলে কখন, এবার তো শিখলাম কি এটা আই বিফোর ই, তার মানে ই এর পূর্বে কি হবে আই, ই এর পূর্বে আই, তার মানে হচ্ছে এইটা আই ই। আর পরেরটা কখন, তখন ই এর পরে। এখন আমরা শিখবো ই এর পরে কখন আই হয়। এই রুলটা থেকে বেশি প্রশ্ন আসছে, কারণ এটা হচ্ছে এক্সেপশনাল, এটা অল্প কিছু শব্দ, 8টা শব্দ আছে, এই 8টা শব্দই এটার সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে হতে পারে 2-1টা বাড়তে পারে, কিন্তু শব্দই আছে হচ্ছে 8টা শব্দ। এটা কখন হয়, ওই যে রুলটা ছিল আই বিফোর ই, রুলটা ছিল হচ্ছে এরকম যে আই বিফোর ই, তার মানে হচ্ছে ই এর পূর্বে আই হবে যদি সাউন্ড তো লেখা আছে এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, এক্সেপ্ট আফটার সি, তার মানে হচ্ছে এই সিটা শুধুমাত্র এক্সেপ্ট আফটার সি, যদি সি এর পরে থাকে তখন হচ্ছে আর আই ই হবে না, তখন হচ্ছে আই ই হবে না, তখন হচ্ছে হবে ই আই। এখন ই এইটা কখন হয় সেই রুলটাই দেখাচ্ছি। এবার এটা মুছে দিতেছি আর সেই রুলটা দেখাচ্ছি যে সি এর পরে কখন ই আই হয়। তাহলে যদি সি এর এই রুলটা হচ্ছে এরকম যে এই যে সি, এই সি এর উচ্চারণ, সি এর সাউন্ড লিখে দিই, সি এর সাউন্ড যদি এস মানে যদি স ব্র্যাকেটে লিখে দিলাম দন্তের স মানে স, আমরা উচ্চারণ করি এরকম স এর মতো হয়, তাহলে হচ্ছে ই এর পরে আই হবে, ই আই হবে। তাহলে রুলটা হচ্ছে এরকম, সি এর সাউন্ড আমরা জানি সি এর সাউন্ড বিভিন্ন রকম হতে পারে, যেমন সি এর সাউন্ড যদি আমি লিখি ক্যাট, তাহলে সি এর সাউন্ডটা এটা হয়েছে ক এর মতো। এখন তাহলে এখানে সি এর সাউন্ডটা কি হয়েছে ক এর মতো হয়েছে, কিন্তু এরকম ডিকশনারিতে 8টা বা 9টা শব্দ আছে, এই 8টা বা 9টা শব্দ থেকে প্রতিবার কি হয়, এই যে সি এর সাউন্ডটা যখন এস হয় তখন হচ্ছে ই এর পরে আই হয়, তাই সেই শব্দটা লিখে দিতেছি, সবাই এটা নোট করে পড়ে ফেলবা, ভাগ্য খুব খারাপ হইলে এটা থেকে কোশ্চেন আসতেও পারে। তাইলে সেই শব্দগুলো কি কি, আচ্ছা তাইলে সেই শব্দটা কি কি আমি লিখে দিতেছি, এই 8টা শব্দ। 1 নম্বর হচ্ছে CEILING সিলিং, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে কনসিট, CONCEIT কনসিট, তারপর হচ্ছে কনসিভ, CONCEIVE কনসিভ। যদি তুমি এমনি মুখস্থ করতে যেতা বা এটা ভুলে যেতা কখন আই হয় না কখন ইআই হয়, আমি অপশনে দেখাইতে পারলাম না, এরকম থাকবে যে এ নম্বর অপশন ধরো তোমার থাকলে এরকম RECEIEVE, এখন এইখানে থাকতে পারে এরকম IEV। এখন তুমি অপশন দেখলে কনফিউজ হয়ে যাবা যে কোনটা অ্যান্সার হবে, কিন্তু মনে রাখবা যে সি এর সাউন্ডটা যদি কি হয় এস মানে স এর মতো হয় তখন ইআই হবে। তাইলে 3টা, আর কি আছে 5টা শব্দ আছে, আর একটা হচ্ছে পারসিভ, তারপরে হচ্ছে রিসিপ্ট, RECEIPT রিসিপ্ট, তারপর হচ্ছে রিসিভ, RECEI রিসিভ। আচ্ছা এখানটা কি আছে, রিসিভ। তারপর হচ্ছে ডিসিভ, DECEIT ডিসিভ। তারপরে হচ্ছে ডিসিভ, শেষেরটা হচ্ছে ডিসিভ। আচ্ছা এখানে লিখে দিই DECEIVE ডিসিভ। এই যে শব্দগুলো আছে
এই শব্দগুলো এখানে 8টা শব্দ আছে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা শব্দ ডিকশনারিতে এরকম 8টা শব্দ আছে, এটার সাথে দুই একটা সাফিক্স প্রিফিক্স অর্থাৎ পূর্বে বা পরে কিছু যোগ করলে হতে পারে দুই একটা ভিন্ন, কিন্তু এই 8টা শব্দ দেয়ার আর অনলি 8 ওয়ার্ডস, অনলি 8 ওয়ার্ডস। এই 8টা শব্দ, এই 8টা শব্দের পরেই শুধুমাত্র সি এর পরে আরো এরকম শব্দ আছে যেগুলো এক্সেপশন ব্যতিক্রম থাকবে, কিন্তু এই সি এর পরে সি এর সাউন্ডটা যদি শ এর মতো হয় বা স এর মতো হয় তখন কেবলমাত্র এই 8টা শব্দ আছে যেগুলোর পরে ইআই হয়। এই যেমন সিলিং, সি এই স সাউন্ড হয়েছে, পরেরটা কনসিভ, এই যে সি এর সাউন্ডটা কি হয়েছে স এর মতো, কনসিভ, এটা কনকিট হয় নাই, কনসিভ, এটা কনসিভ ইআই হয়েছে, কনসিভ এই স সাউন্ড। আবার এখানে স সাউন্ড, এই যে পারসিভ, রিসিভড, এই রিসিভ এই শব্দটা আমরা ব্যবহার করি বেশি। তারপর হচ্ছে ডিসিভড, তারপর হচ্ছে ডিসিভ, এই সবগুলো হচ্ছে স সাউন্ড হয়েছে। তাইলে রুলটা হচ্ছে সি এর সাউন্ড যদি এস এর মানে এস মানে স বা স এর মতো হয় তখন ই আই হবে, এই হচ্ছে রুল। এবং এটা থেকে অনেকবার কোশ্চেন আসছে, তাইলে এই রুলটা যদি কেউ একটু পড়ে বা দেখে তাইলে এই 8টা ওয়ার্ড দেয়ার আর অনলি 8 ওয়ার্ডস, এই 8টা ওয়ার্ড যদি কেউ একটু শিখে রাখে তাইলে কখন ইআই হয় সি এর পরে, কখন আই হয়, এটা আর সম্ভবত আর ভুল হবে না। আমার প্রিয় স্টুডেন্ট লিখেছে আমি আপনার সাথে আসছি, থ্যাংক ইউ ভেরি মাচ। খাতায় নোট করে লিখে নিও যে এই শব্দগুলোর পরে কি হয়, ইআই হয়। তাহলে আশা করি সবাই ক্লাসটা হয়তোবা এনজয় করছো, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটা ছিল হচ্ছে যতগুলো টপিক আছে সবচেয়ে বিরক্তিকর টপিক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই বিরক্তিকর টপিকটি যদি শেষ হয়ে যায় পরবর্তী টপিকগুলো আরো ইনশাআল্লাহ অনেক ভালোভাবে হবে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে টপিক। তো যদি এটা সব শেষ হয়ে যায় তাহলে এর পরবর্তীতে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, জাস্ট 2 মিনিট টাইম, 2 মিনিট জাস্ট আমি কমেন্টগুলো পড়তেছি, এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাইলে বলতে পারো। আচ্ছা জাস্ট 2 মিনিট আমি সময় দিচ্ছি। আচ্ছা আমার একটু ঠান্ডা লেগেছে, দুঃখিত। ফ্যান ছাড়লে দেখা যায় ওই সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, এই জন্য আমি ফ্যানটা চালাই নেই। তো যাদের কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারো। আচ্ছা জাস্ট 2 মিনিট টাইম, 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ, এরপরে আর ক্লাস। হ্যাঁ ভাইয়া প্লিজ ফ্যান ছেড়ে না, আপনার খাম দেখে আমার পড়া হচ্ছে না। ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা স্পেলিং, আচ্ছা স্পেলিং কোশ্চেন কিভাবে হবে? আচ্ছা স্পেলিং এর কোশ্চেন হবে এরকম যে এটা যদি আমি একটু মুছে দেই, একজনে লিখেছি স্পেলিং এর কোশ্চেনটা কিভাবে হবে, যদি এরকম একটা রাখি যে ধরো তোমার এখান থেকে আমি এটা এই একটা রেখে দিলাম, এখানে কোশ্চেনটা হবে এরকম যে হুইচ, প্রতি বছর একটা কারেকশনের একটা কোশ্চেন থাকবেই, কারেকশনের একটা কোশ্চেন থাকবেই। আচ্ছা বোর্ডটা যদি দেখাই তাহলে তো একটু আবার ঘুরেই দিতে হয়। আচ্ছা যদি বোর্ডটা দেখাই তাহলে আবার একটু ঘুরেই দিতে হয়। আচ্ছা আচ্ছা তাহলে একটা হচ্ছে এরকম থাকতে পারে যে হুইচ অন ইজ কারেক্ট, হুইচ অন ইজ কারেক্ট মানে কোনটা সঠিক, এরকম থাকতে পারে। কারণ এখানে বলবে না কোনটা ভুল আছে, কারণ আবার এমনও থাকতে পারে সবগুলা 3টা সঠিক দিয়ে একটা ভুল দেবে, তাহলে এরকম থাকতে পারে হুইচ অন ইজ কারেক্ট। এখন ধরো তোমার এখানে অপশন এরকম থাকতে পারে, আমি সহজটা দিয়ে দেখাই, যেমন আর রিসিপ্টটা দিয়ে দেখাই, রিসিপ্ট, তাহলে আর ই সি, এখন এরকম থাকতে পারে আই ই পিটি রিসিপ্ট। বি নম্বরে থাকতে পারে এরকম আর ই সি ই ডাবল পি টি রিসিপ্ট। তারপরে থাকতে পারে সি নম্বরে এরকম আর ই সি ই আই পি টি রিসিপ্ট। আর ডি নম্বরে অন্য আরেকটা বানিয়ে দিল, যেমন আর ই সি ই আই পি টি শেষে আবার একটা ই লাগাই দিল, মানে কোশ্চেন অপশন তো বানাতে হবে, তাহলে এইভাবে একটা দিতে পারো। এখন বললো যে কোনটা সঠিক আছে, এর মধ্যে কোনটা সঠিক, হুইচ অন ইজ কারেক্ট, তাহলে তুমি দেখবা যে সি আছে, তো সি এর পরে সি সাউন্ডটা আছে, সি এর পরে কি হবে ইআই হবে, তাইলে এই যে সি সাউন্ড রিসিপ্ট, উচ্চারণ করো রিসিপ্ট, তাইলে স সাউন্ড, তাইলে এখানে ইআই হবে রিসিপ্ট, ই আই রিসিপ্ট, এটা হচ্ছে সঠিক, হুইচ অন ইজ কারেক্ট। আবার কোশ্চেনটা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, যেমন এখানে যতগুলো শব্দ লিখেছিলাম তো এভাবে থাকতে পারে হুইচ অন ইজ ইনকারেক্ট। তখন কি হবে, এখানে অপশনগুলোর মধ্যে
এখানে অপশনগুলোর মধ্যে এইখানে যতগুলো, এই যে 8টা শব্দ লিখেছি, এই 8টা শব্দ যদি তুমি শিখে নাও, এর মধ্যে ধরো এ নম্বরে, বি নম্বরে, আর সি নম্বরে অথবা ডি নম্বরে, এই 8টা শব্দের মধ্যে 3টে অপশনে এই 8টার মধ্যে মানে তোমার এ নম্বরে, বি নম্বরে, আবার ডি নম্বরে, এই 8টার 3টে উঠিয়ে দিল, আর মধ্যে একটা অন্যতা দিল। মানে কোন জায়গায় কি দিল, ই এর জায়গায় একটা জায়গায় আই দিয়ে দিল। তুমি অপশনে ধরতেই পারবে না যে কোন জায়গায় তুমি ইআই, তোমার কাছে সবই মনে হইবে ভুল, সবই মনে হইবে সঠিক, কারণ তুমি বুঝবাই না যে এখানে কোনটা ইআই হইবে আর কোনটা আই হইবে। আর যেটা ওই দেখবা যে একটার মধ্যে আই আছে, বুঝবা না, তা ধরতেও পারবা না। এই রকমের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে জাস্ট 1 মিনিটের মধ্যে বলো, 2 মিনিটের মধ্যে বলো। আর পরবর্তী ক্লাসগুলো কিভাবে চাচ্ছ যদি বলতে পারো তাহলে বলো, এরপরে কিভাবে ক্লাসটা নিলে সুবিধা হয়। প্রথম দিন বলছিলে যে ক্লাসটা বোর্ডে নিলে ভালো হয়, যারা বলছিলে, তাহলে বোর্ডে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ক্লাস অনেক সুন্দরভাবে বুক করলো, অনেক টপিকগুলো অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আমার প্রিয় ভাই রাকিব বলছে আপনার ক্লাসগুলো সত্যি অসাধারণ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর কারো কোনো যদি জানার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন করতে পারো, জাস্ট 2 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য। ভাই আমি চেষ্টা করতেছি, আমি জাস্ট আই এম লার্নিং, আমি এখনো শিখতেছি, আমি স্টুডেন্ট। আপনার ক্লাসটা অসাধারণ, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। পরবর্তী ক্লাসগুলো হচ্ছে এরকম ভাবে, পরবর্তী ক্লাসগুলো অনেক এনজয় করবা, পরবর্তী ক্লাসগুলো অবশ্যই এনজয় করবা, কারণ কষ্টকর টপিকটাই হচ্ছে, কষ্টকর টপিকটা শেষ, তাহলে পরবর্তী দিনগুলোতে আরো ভালোভাবে ক্লাসগুলো এনজয় করবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাসটা শেষ করে দিলাম ইনশাল্লাহ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আচ্ছা এইটুকু বলে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, যদি কারো এবার একটু বোর্ডটা আমি হচ্ছে লিখে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। কারো যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো বিষয় জানার থাকে, তাহলে হচ্ছে আমার এই যে ফেসবুক হচ্ছে, ফেসবুক আইডি হচ্ছে এরকম লেখা আছে, গ্রুপে দেওয়া আছে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। ফেসবুকে নক দিলে হবে। কারোর যদি কোনো প্রবলেম থাকে, কোশ্চেন নিয়ে কোনো যদি সমস্যা থাকে, তাহলে হচ্ছে মানে আইডিগুলো আমার পেয়ে যাবা, এমএস আসিফ লিখে আমার এই সার্চ দিলে এটা পেয়ে যাবা, আমার ছবি দেওয়া আছে। ইনশাল্লাহ ক্লাসগুলো তোমরা উপভোগ করবা। আচ্ছা, না ভাইয়া কেউ বলছিল যে ক্লাস বেশি না। ধন্যবাদ ভাইয়া, আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইয়া, চেষ্টা করব যদি ভালো পার্টিসিপেশন দেখি, কারণ প্রথম দিনের যে পার্টিসিপেশন ছিল আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছিলাম, যার কারণে হচ্ছে ক্লাসটা আমি নিয়েছি। ক্লাস যদি ভালো খুব বেশি দেখি যে আমার ক্লাসের জন্য সপ্তাহে আরেকদিন, মাহফুজ আলম আদনান বলছিলেন যে ভাইয়া আরেকদিন ক্লাস নেন। ভাইয়া আমার ব্যাচ আছে, ক্লাস আছে, টিউশন আছে অনেকগুলো, তো সেক্ষেত্রে এই সপ্তাহে একদিনই হচ্ছে আমি আমার রেগুলার যাদেরকে পড়ানো থাকে তাদেরকে বন্ধ করে হচ্ছে আমি তারপরে এই ক্লাসটা নিতেছি। কারণ রেগুলার যাদেরকে পড়ানো থাকে তাদেরকে ক্লাসটা বন্ধ করে আমি শুধুমাত্র সোমবারের দিন ক্লাসটাই টান দিচ্ছি এখানে। পরের ক্লাসটা নির্দিষ্ট কোনো একটা টপিকের উপরে নিয়ে যদি ওরকম সুবিধা হয় তাহলে ওরকমই নেব। নেক্সট টপিক, আচ্ছা দেখি সব থেকে ভালোভাবে সাজিয়ে কোন টপিকটা থেকে বেশি প্রশ্ন আসে সেটা আমি নেব ইনশাল্লাহ, চেষ্টা করব। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আর যদি ভালো পার্টিসিপেশন আর শেয়ার দেখি, আর যদি আমার ইন্সপিরেশন দেখি যে না তোমরা ভালোভাবে বুক করছো, তাহলে চেষ্টা করব পরবর্তীতে কোনো একদিন যেদিন বন্ধ থাকে, আমার সবকিছু বন্ধ থাকলে সেদিন আমি হলিডেতে দেখি কোনো ক্লাস নেওয়ার সুযোগ থাকে কিনা। চেষ্টা করব সবার ভালো পার্টিসিপেশন দেখলে, তাহলে পরবর্তীতে আর একটা রেগুলার ব্যাচের ক্লাস বন্ধ করে আমি তোমাদের একটা ক্লাস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি দেখি সোমবারের ক্লাসগুলো আমি দেখি সপ্তাহে একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো সবাইকে। আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।